বিসমিল্লাহির রহমানির রহিম। তো 2 নম্বর ফরম্যাট নরমাল রেশিও। এখানে আমাদের অনেকগুলো অনুপাত শিখতে হবে। কি কি শিখতে হবে? অনুপাতের মধ্যে প্রথম আসবে চলতি অনুপাত, কারেন্ট রেশিও, তারপর কুইক রেশিও, সুপার কুইক রেশিও। প্রথম অঙ্কে আমাদের 3টে বলেছে, এভাবে মোট আমরা 8-10টা অনুপাত শিখব। 1 নম্বর অঙ্কে আছে প্রশ্নটা বলছে ফ্রম দ্য ফলোইং ডাটা ক্যালকুলেট দ্য কারেন্ট রেশিও, ক্যালকুলেট দ্য কুইক রেশিও, ক্যালকুলেট দ্য সুপার কুইক রেশিও। কারেন্ট রেশিও সূত্র কি? চলতি সম্পত্তি চলতি দায়, চলতি সম্পত্তিকে চলতি দায় দ্বারা ভাগ করে কারেন্ট রেশিও বের করতে হয়। এখন চলতি সম্পত্তি কয়টি? আমাদের হিসাব বিজ্ঞানে ব্যবহৃত চলতি সম্পত্তি আছে 12টি আর চলতি দায় আছে 11টি। এই অঙ্কে তো আর 12টা আর 11টা নেই, এই অঙ্কে যে কয়টা আছে আমরা সেই কয়টা বাছাই করে নিব। তাহলে চলতি সম্পদ কোনগুলো আর চলতি দায় কোনগুলো, এইগুলো সম্পর্কে আমাদের একটু কনসেপ্ট থাকা উচিত। আমি এইগুলো বেসিক কনসেপ্ট নামে দিয়েছিলাম এই জায়গায় আমাদের বইতে। দেখেন এখানে এই যে বেসিক কনসেপ্ট, এই যে চলতি সম্পদ এখানে 12টা লিখে দেওয়া হয়েছে, চলতি দায় 11টা লিখে দেওয়া হয়েছে। এগুলো সব দেওয়া আছে কি কি লাগবে, কুইক রেশিও, কুইক অ্যাসেট, কুইক লাইবিলিটি, সুপার কুইক, এগুলো সব বেসিক কনসেপ্টে আছে। আর আমি এখন যে অঙ্কগুলো করাবো এই সূত্রগুলো এখানে লিখে দিছি উপরে, এইসব এই যে বিস্তারিত সব এখানে লিখে দিছি। কারেন্ট রেশিও, কুইক রেশিও, কুইক রেশিওর আবার 4টা নাম আছে, অ্যাসিড টেস্ট রেশিও, লিকুইড রেশিও, ফায়ার অ্যাক্সিড রেশিও, এরকম 4টা নামে বলা হয় কুইক রেশিওর নাম। যাক সব অবলিক করে দেওয়া আছে, এগুলো একটু দেখবেন। আগে অঙ্ক করবেন, অঙ্ক করতে করতে সূত্র এমনিতে আয়ত্তে চলে আসবে, কারণ একবার সূত্র দেখে মুখস্থ করতে গেলে তখন মাথা ঘোরাবে, মনে হবে যে মনে হয় অনেক কঠিন, তখন আর ভালো লাগবে না। এই জন্য সূত্র দেখার দরকার নেই, সরাসরি অঙ্ক করে চলে আসে। 2 নম্বর ফরম্যাটের 1 নম্বর অঙ্কটা করি। এই যে অঙ্কটা, ক্যাশ ইন হ্যান্ড, এটা কারেন্ট অ্যাসেট, চলতি সম্পত্তি 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 60,000 টাকা, নোট রিসিভেবল 40,000 টাকা, ইনভেন্টরি 20,000 টাকা। এগুলো সব কারেন্ট অ্যাসেট। প্রিপেইড, যে কোনো প্রিপেইড এটা কারেন্ট অ্যাসেট। ব্যাস, তাহলে কারেন্ট অ্যাসেটগুলো দেখালাম। এবার কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি মাত্র একটা, সরাসরি লেখা রয়েছে কারেন্ট লাইবিলিটি 50,000 টাকা, এইটাই। কিন্তু কারেন্ট লাইবিলিটি তো 11টা আলাদা আলাদা ভাবে আছে, সেগুলো এখানে দেয়নি। যেমন অ্যাকাউন্ট পেবেল, নোট পেবেল, ট্যাক্স পেবেল, ভ্যাট পেবেল, ইন্টারেস্ট পেবেল, এরকম ভাবে আলাদা আলাদা করে সব দেওয়া আছে। তাহলে আমরা কারেন্ট অ্যাসেট পাইলাম 1, 2, 3, 4, 5 আর লাইবিলিটি একটা। কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি। অ্যাসেটগুলো উপরে 5টা লিখলাম, নিচে লাইবিলিটি 5,000 টাকা, 50,000 টাকা নিচে একটা লিখলাম, উপরে যোগ করে 1.5 লাখ, ভাগ করলাম 50,000 দিয়ে, আসলো ফলাফল 3। এটা অনুপাতটা তুলনা করতে হয় 1-এর সাথে, অর্থাৎ যে পরিমাণে চলতি সম্পদ আছে দায় পরিশোধ করার ক্ষমতা 3 গুণ আছে, আর দায়ের তুলনায় আমাদের চলতি সম্পদ 3 গুণ, তাই 3:1। এখানে ইস্টু লিখে দিতে 1-এর সাথে তুলনা করা হয়েছে, আদর্শ মান 2:1। যাক, এখন আসি দ্বিতীয় প্রশ্ন, কুইক রেশিও। কুইক রেশিওর নাম 4টা। লিকুইড রেশিও, অনুপাতটা আবার একটু বলেন স্যার, রেশিও পরিকল্পনাটা কেমন? এই অনুপাতটা 1-এর সাথে তুলনা করতে হয়। তো দেখা যাচ্ছে 3, এখানে 2 আসতে পারতো, 3 আসতে পারতো, যাই আসুক 1-এর সাথে তুলনা করে দেখানো হয় বলে এখানে 3:1। যদি এখানে 2.5 থাকতো তাহলে লিখতাম 2.5:1, শুধু 1 লিখে দিলেই হবে। আসলে এটা বোঝানো হয় যে আমাদের যে পরিমাণ চলতি সম্পত্তি আছে, তো চলতি দায়ের তুলনায় 3 গুণ আছে, কোনো টেনশন নেই, দায় পরিশোধ করার ক্ষমতা অনেক বেশি। তবে হ্যাঁ, আদর্শ মান আছে 2:1, 2:1 থাকতে হবে। বেশি থাকলে এটা অবস্থা, কোম্পানির অবস্থা ভালো কিন্তু ম্যানেজার অদক্ষ, কারণ লিকুইডিটি তার বেশি, এত বেশি লিকুইডিটি রাখতে হয় না, এটা অন্য জায়গায় ইনভেস্ট করতে হয় টাকা। যাই হোক, এটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার নেই, আমাদের যেটা আসছে শুধু এইটুকু লিখলে হবে।
আদর্শ মান দরকার নেই। কুইক রেশিও এর নাম বলেছি 4টা। কুইক রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, লিকুইড রেশিও, ফায়ার অ্যাসিড রেশিও, অগ্নি তড়িৎ পরীক্ষা, অগ্নি পরীক্ষা। এখন লিকুইড রেশিওর সূত্র কি? কুইক রেশিও সূত্র হলো কুইক অ্যাসেট ডিভাইডেড কুইক লায়াবিলিটি। কুইক অ্যাসেট পাবো কোথায়? আমরা যদি কারেন্ট অ্যাসেট চিনতে পারি তাহলে কুইক অ্যাসেট চিনা খুবই সহজ। কারেন্ট অ্যাসেট হচ্ছে 12টা, এর মধ্যে 2টা লাইভ অ্যাসেট বাদ দিতে হয়। 2টা অ্যাসেট বাদ দিলে কুইক অ্যাসেট থাকে 10টা। যে 2টা বাদ দিতে হয় ওই 2টা নাম আমরা আগে জেনে নিই, ইনভেন্টরি আর প্রিপেইড। যে 2টার উপস্থিতি এখানে দেখা যাচ্ছে আছে, ইনভেন্টরি আছে, প্রিপেইডও আছে। এই 2টা বাদ দিলে বাকিগুলো সব কুইক অ্যাসেট। তাহলে এখানে বাকি আছে আমাদের 3টা, কিন্তু আমি টোটাল বলেছি 12টা। কারেন্ট অ্যাসেট থেকে 2টা কারেন্ট অ্যাসেট বাদ দিলে কুইক অ্যাসেট হয় 10টি। তো সেই 10টি তো নেই, এখানে যে কটা আছে সেটা লিখলাম। এবার আসি কুইক লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি হলো মোট 11টি, এর মধ্যে একটা লায়াবিলিটি হলো বাদ দিতে হবে। বাদ দিলে সবগুলো কুইক লায়াবিলিটি থেকে যাবে। সেই একটা লায়াবিলিটি বাদ দিতে হবে কোনটা? ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট বাদ দিলে বাকিগুলো সব কুইক লায়াবিলিটি। আচ্ছা 11টা থেকে একটা বাদ দিলে কয়টা থাকে? 10টি। তাহলে 10টি কুইক লায়াবিলিটি আর 10টি কুইক অ্যাসেট। 10কে 10 দ্বারা ভাগ করলে 1 হয়, তাহলে কুইক রেশিওর আদর্শ মান 1:1। এখন আমাদের এখানে যেটা হয়েছে সেটা দেখাই। এখানে হয়েছে এই 3টে কারেন্ট অ্যাসেট। অবশ্যই আমি কারেন্ট অ্যাসেট একবারে লিখেছি 1.5 লাখ, ওখান থেকে বাদ দিয়েছি 2টা, দিলে 1,20,000। আর একজন যদি এভাবে লেখে এই 20,000 যোগ 60,000 যোগ 40,000, তাও তো 1,20,000 হবে। তাহলে কারেন্ট টোটাল কারেন্ট অ্যাসেট থেকে কয়টা বাদ দিছি আমরা? 2টা। কি কি মনে থাকবে? প্রিপেইড আর ইনভেন্টরি। আর লায়াবিলিটি থেকে বাদ দিতে ব্যাংক ওভারড্রাফট, কিন্তু এই অঙ্কে কোনো ব্যাংক ওভারড্রাফট নেই। এই অঙ্কে তো সরাসরি লিখেছে কারেন্ট লায়াবিলিটি। কি বাদ দেবো এখান থেকে? কিছুই বাদ দেওয়ার সুযোগ নেই। সুতরাং কুইক লায়াবিলিটি ওই 50,000 থেকে যাবে, যেহেতু ব্যাংক ওভারড্রাফট নাই। এখন 1,20,000-কে 50,000 দ্বারা ভাগ করেন, ভাগ করলে 2.4:1। 2.4:1 1-এর সাথে তুলনা করা। অথচ এর আদর্শ মান বলেছিলাম 1:1। তো আদর্শ মান আপনাদের জানা লেখা দরকার নেই, যা শুধু জানিয়ে রাখলেন। এই যাই হোক, এটা হলো আমাদের। এবার আসি 3 নাম্বার, সুপার কুইক। কুইক তো লিখলাম, এর বলছে সুপার কুইক। সুপার কুইক অ্যাসেট 4টা আর সুপার কুইক লায়াবিলিটি 2টা। সুপার কুইক অ্যাসেট 4টা কি কি? ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, নোট রিসিভেবল আর মার্কেটেবল সিকিউরিটি। এই নোট রিসিভেবলের আরেকটা নামই কিন্তু মার্কেটেবল সিকিউরিটি। মানুষের মার্কেটেবল সিকিউরিটি আলাদা থাকে, নোট রিসিভেবল আলাদা থাকে। তো আমরা সুপার কুইক অ্যাসেটের পরিমাণগুলো লিখলাম। সুপার কুইক কি কি বলেছি? 4টা অ্যাসেট, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক আর মার্কেটেবল সিকিউরিটি, নোট রিসিভেবল। এই 4টার মধ্যে কি কি পাচ্ছি আমরা দেখি। ক্যাশ ইন হ্যান্ড আছে, ক্যাশ অ্যাট ব্যাংক নেই। নোট রিসিভেবল আছে, মার্কেটেবল সিকিউরিটি নেই। তাহলে 2টা আছে। এই নোট রিসিভেবলের নামই মার্কেটেবল লেখা যাবে, তাই লিখে দিচ্ছি এখানে ক্যাশ আর মার্কেটেবল সিকিউরিটি। ওই 20,000 আর এই 40,000, উপরে হলো 60,000, নিচে হলো 50,000। এখন সুপার কুইক লায়াবিলিটি কি? 2টা মাত্র। সুপার কুইক লায়াবিলিটি 2টা। সেই 2টা কি কি? অ্যাকাউন্ট পেবেল আর নোট পেবেল। অ্যাকাউন্ট পেবেল আর নোট পেবেল, আর কিছু না। এখন অ্যাকাউন্ট পেবেল আর নোট পেবেল তো আমাদের আলাদা করে দেওয়া নেই, তাহলে যেটা কারেন্ট লায়াবিলিটি আছে ওটাই লিখে দিলাম, এর মধ্যে আর কিছু বাদ দিলাম না। এই উপরে 60 নিচে 50 ভাগ করলে হয় 1.20:1। বুঝতে পারছেন তাই না? আচ্ছা, এগুলো অঙ্ক লিখতে লিখতে এমনি আয়ত্তে চলে আসবে। এখন হেজিটেশনে ভোগার দরকার নেই, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আরেকটা অঙ্ক করি।
2 নম্বর অঙ্কটা বলা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এর কারেন্ট অ্যাসেট, নোট রিসিভেবল, কারেন্ট অ্যাসেট, ক্যাশ ইন হ্যান্ড, কারেন্ট অ্যাসেট, নোট পেবল, কারেন্ট লায়াবিলিটি, অ্যাকাউন্ট রিসিভেবল, কারেন্ট অ্যাসেট, ক্যাশ এট ব্যাংক, কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট পেবল, কারেন্ট লায়াবিলিটি, অ্যাক্রুড এক্সপেন্স, সকল অ্যাক্রুড এক্সপেন্স কারেন্ট লায়াবিলিটি, আর অ্যাক্রুড রেভিনিউ হলে কিন্তু কারেন্ট অ্যাসেট হইতো। এরপরে আনআর্নড রেভিনিউ কারেন্ট লায়াবিলিটি, আনআর্নড রেভিনিউ। এখন আসি ইনফরমেশন সবগুলো পড়লাম, কোনটা কোনটা কারেন্ট অ্যাসেট তাও বললাম, কোনটা কোনটা কারেন্ট লায়াবিলিটি সেটাও সিলেক্ট করলাম। প্রশ্ন হচ্ছে গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল দুইটা, গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল আর নেট ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রোস ওয়ার্কিং আর নেট ওয়ার্কিং এই দুইটা পাশাপাশি প্রশ্ন হয়। আসলে টোটাল অ্যাসেট, টোটাল কারেন্ট অ্যাসেট যোগ করলেই গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল হয়ে যায়। তাহলে এখানে কয়টা কারেন্ট অ্যাসেট আছে আপনারা দেখলেন? মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1 নাম্বার, নোট রিসিভেবল 2 নাম্বার, ক্যাশ ইন হ্যান্ড 3 নাম্বার, অ্যাকাউন্ট রিসিভেবল 4 নাম্বার, ক্যাশ এট ব্যাংক 5 নাম্বার, আর কোনো কারেন্ট অ্যাসেট নেই। এই 5টা আছে, এই 5টা যোগ করলেই গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রোস মানে কি? মোট। তাহলে টোটাল যোগ করে দেবো 5টা। এবার নেট ওয়ার্কিং ক্যাপিটাল, নেট ওয়ার্কিং ক্যাপিটাল এটা হলো কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করতে হয়। তাহলে কারেন্ট অ্যাসেট সেখান থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিতে হবে। কারেন্ট অ্যাসেট আছে 3,45,000 টাকা, আর কারেন্ট লায়াবিলিটি দেখেন এখানে বসে প্রথমে কারেন্ট লায়াবিলিটি পেয়েছি নোট পেবেল একটা আর অ্যাকাউন্ট পেবেল দুইটা, অ্যাক্রুড 3টা, আনআর্নড 4টা। এই 4টা যোগ করে আমরা কারেন্ট লায়াবিলিটি পেয়ে যাবো। তো লিখলাম কারেন্ট লায়াবিলিটি, টোটাল কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, বাদ দিলে থাকলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। একটা লাইন লিখলে হতো, এগুলো যোগ করে এটা লিখতে হতো, লিখলে ভালো হতো। 30,35। আচ্ছা লিখে দিচ্ছে। এক লক্ষ 35 বাদ দিলাম, এখানে থাকলো 2,10,000। অ্যান্সার শেষ। তাই নেট ওয়ার্কিং আর গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল সবাই বুঝতে পারছে। এবার আসুক 3 নাম্বার, কারেন্ট রেশিও। কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটি দ্বারা ভাগ করতে হবে। কারেন্ট লায়াবিলিটি 1,35,000, কারেন্ট অ্যাসেট 3,45,000, ভাগ করলে আসে 2.56, আর সূত্রের *1 1 এর সাথে তুলনা করতে হবে। 2.56:1। 4 নম্বর বলছে অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিওর কয়টা নাম বলেছিলাম? 4টা। অ্যাসিড টেস্ট রেশিও, ফায়ার অ্যাসিড রেশিও, লিকুইড রেশিও, কুইক রেশিও। এই 4টা একজনেরই নাম, একই সূত্র একই কাজ। এখানে অ্যাসিড দেওয়া হয়েছে, এর আগেরটা ছিল কুইক রেশিও। এবার যদি থাকে লিকুইড রেশিও, তো একই জিনিস। তো অ্যাসিড অ্যাসেটকে অ্যাসিড লায়াবিলিটি দ্বারা ভাগ করতে হবে। লিখলাম অ্যাসিড অ্যাসেট, অ্যাসিড অ্যাসেট না লিখে ডাইরেক্ট লিখা হয়ে গেছে কারেন্ট অ্যাসেট মাইনাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি মাইনাস প্রিপেইড, এই জাতীয়। এমনি প্রথম সূত্রের ভিতরে অ্যাসিড অ্যাসেট ডিভাইড বাই অ্যাসিড লায়াবিলিটি লিখে শুরু করলে ভালো হয়। আচ্ছা, এখন অ্যাসিড অ্যাসেট, টোটাল কারেন্ট অ্যাসেট 12টা, এর মধ্যে কয়টা বাদ দিলে অ্যাসিড হয়? 2টা বাদ দিতে হয়। সেই 2টার নাম, একটা হলো প্রিপেইড আর একটা হলো ইনভেন্টরি। এখন মার্চেন্ডাইজ ইনভেন্টরি আর প্রিপেইড এখানে আছে কিনা দেখি। শুধু একটা আছে মার্চেন্ডাইজ, প্রিপেইড নামে কোনো আইটেম নাই।
তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট যে আমাদের 3,45,00,000 ছিল, ওখান থেকে মার্চেন্ডাইজটা বাদ দিলেই যা থাকে তাই। এখন অ্যাসেট লায়াবিলিটি কয়টা? কারেন্ট লায়াবিলিটি 11টা থেকে একটা বাদ দিতে হয়, সেটা ব্যাংক ওভারড্রাফট। তো এখানে ব্যাংক ওভারড্রাফট নামে কোনো আইটেম ছিল না, সুতরাং কারেন্ট লায়াবিলিটিটা হবে অ্যাসেট লায়াবিলিটি 1,35,000। উপরে মার্চেন্ডাইজ বাদ দিয়ে দিছি, দেওয়ার পরে 2,25,000 ডিভাইডেড বাই 1,35,000, এই তো 1.67:1। নেক্সট 3 নাম্বার, Romal Limited gives you the following information: merchandise inventory, current asset; note receivable, current asset; cash in hand, current asset; note payable, current liability; account receivable, current asset; cash at bank, current asset; account payable, current liability; accrued expense, current liability; unearned, current liability. এখন এখানে আমরা কোনটা কোনটা কারেন্ট অ্যাসেট বললাম আর কারেন্ট লায়াবিলিটি বললাম। এখন প্রশ্ন হচ্ছে 2 নম্বরের মতো 4টা রিকোয়ারমেন্ট। গ্রোথ ওয়ার্কিং ক্যাপিটাল, তার মানে টোটাল কারেন্ট অ্যাসেট। নেট ওয়ার্কিং ক্যাপিটাল, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ। কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটি দ্বারা ভাগ। অ্যাসিড টেস্ট রেশিও, অ্যাসিড অ্যাসেট ডিভাইডেড অ্যাসিড লায়াবিলিটি। সবাই বুঝতে পারছি নাকি? 4 নম্বর অঙ্ক, the following is the summarize the balance sheet. এখানে আমাদের কি কি দেওয়া হয়েছে ব্যালেন্স শিটে? কারেন্ট অ্যাসেট অফ দ্য কোম্পানি 10 লক্ষ, কারেন্ট লায়াবিলিটি 3 লক্ষ। ইন দিস সিচুয়েশন দ্য কোম্পানি পারচেজ র ম্যাটেরিয়াল ফর 1 লক্ষ অন ক্রেডিট। র ম্যাটেরিয়াল ক্রয় করা হলো 1 লক্ষ টাকা দিয়ে। এই সিচুয়েশনে যখন তার কারেন্ট অ্যাসেট ছিল 10 লাখ, লায়াবিলিটি ছিল 3 লাখ, এই অবস্থায় আবার বাকিতে মাল কিনা হলো। এখানে দুইটা পক্ষ বৃদ্ধি পাইল, সম্পদও বাড়লো, দায়ও বাড়লো। কেমন? যখন আমি মাল ক্রয় করলাম তাহলে ইনভেন্টরি বাড়লো, আর বাকিতে কিনেছি বলে দায় বৃদ্ধি পেয়েছে, অ্যাকাউন্ট পেবেল। মার্চেন্ডাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট। তাহলে দায় এখন হয়ে গেছে 3 লাখ আর 1 লাখ 4 লাখ, সম্পদ হয়ে গেছে 10 লাখ আর 1 লাখ 11 লাখ। ফাইন্ড আউট দ্য কারেন্ট রেশিও। এবার কারেন্ট রেশিও বের করো। তো প্রথমে আমাদের একটা ওয়ার্কিং করতে হবে। আফটার দ্য ক্রেডিট পারচেজ অফ র ম্যাটেরিয়াল, টোটাল কারেন্ট অ্যাসেট 10 লক্ষ প্লাস ইনভেন্টরি 1 লক্ষ, তাহলে মোট হলো 11 লক্ষ। তাহলে আফটার দ্য কারেন্ট, এইটা আবার লিখবো, আফটার দ্য ক্রেডিট পারচেজ অফ র ম্যাটেরিয়াল কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি হলো 3 লক্ষ আর 1 লক্ষ 4 লক্ষ। এবার আমাদের রেশিও কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি, 11 লক্ষ ভাগ 4 লক্ষ, 2.75:1। Find out the net working capital of the company after the purchase. The net working capital, current asset minus current liability. কত আসে? 11 লক্ষ থেকে 4 লক্ষ বাদ দিলে 7 লক্ষ টাকা। এইটাই হলো আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল। বুলবুল বুঝতে পারছেন? The amount of net working capital and current liability of a company are 8 লক্ষ টাকা and 2 লক্ষ টাকা respectively. তাহলে বলছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া হয়েছে 8 লক্ষ টাকা। এটা কিন্তু অ্যাসেট না, নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র কি শিখেছি আমরা? অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দেওয়ার পরে যেটা থাকে ওটাই তো হলো নেট ওয়ার্কিং। তার মানে এখানে কিন্তু লায়াবিলিটি বাদ দেওয়া আছে। কারেন্ট লায়াবিলিটি আছে আসলে 2 লাখ। তাহলে এখানে অ্যাসেট ছিল কত? অ্যাসেট ছিল 10 লাখ, কারণ 10 লাখ থেকে 2 লাখ বাদ দেওয়ার পরেই তো নেট ওয়ার্কিং ক্যাপিটাল হয়েছে 8 লাখ। এখন আমাদের কি জিজ্ঞাসা করা হচ্ছে? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট অ্যাসেট? কারেন্ট অ্যাসেট ছিল 10 লাখ, 8 লাখ যোগ 10 2 লাখ। এই যে লিখেছি, সূত্রটা লিখলাম নেট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র।
নেট ওয়ার্কিং সমান সমান কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেট দেওয়া নেই, কারেন্ট লাইবিলিটি 2 লাখ। এখন কারেন্ট অ্যাসেট সমান সমান এই পাশে নিয়ে আসলাম, মাইনাসটা এসে প্লাস হয়ে গেল, তাহলে 8 লক্ষ আর 2 লক্ষ 10 লক্ষ। কারেন্ট অ্যাসেট সমান সমান 10 লক্ষ, অতএব 10 লক্ষ টাকা হলো কারেন্ট অ্যাসেট। কারেন্ট রেশিও উপরে অ্যাসেট নিচে লাইবিলিটি, ভাগ করলে হলো 5:1। কে এটা বুঝতে পারছেন তো? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু আমাদের দিয়ে দিছিল ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে বলছে অ্যাসেট বের করো, আবার রেশিও বের করো। তো সহজ জিনিস, আমাদের জানা আছে নেট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র এটা, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। এখন অ্যাসেট দিয়ে আরে লাইবিলিটি দেওয়া আছে, অ্যাসেট বের করে ফেললাম, বাস কারেন্ট অ্যাসেট কমপ্লিট বেড়ে গেল। সেম ভাবে এখানেও কারেন্ট অ্যাসেট দেওয়া হয়েছে, ফাইন্ড আউট দ্য কারেন্ট রেশিও নিট ওয়ার্কিং ক্যাপিটাল। এখন ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে গেলে কি করতে হয়? কারেন্ট অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলে ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যায়। 7 নম্বর অঙ্ক, এটা ইস্টু দেওয়া আছে, এখানে ব্যাক ক্যালকুলেশন উত্তর দেওয়া আছে, প্রশ্ন বানাতে হবে। ইফ দ্য কারেন্ট রেশিও অফ দ্য কোম্পানি ইজ 3:1 and amount of net working 6 লক্ষ টাকা, then find out the amount of current asset. রেশিও দেওয়া আছে, এই রেশিওকে আমরা বেস ধরে কারেন্ট অ্যাসেট বের করে ফেলবো। লেট ধরে নিলাম যে কারেন্ট অ্যাসেট হলো সিএ আর কারেন্ট লাইবিলিটি সিএল। তাহলে আমরা জানি কারেন্ট রেশিও সমান সমান কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি। রেশিওর সূত্র এখানে লিখলাম 3:1, মান লিখে দিলাম, কারেন্ট অ্যাসেটের উপরে লাইবিলিটি নিচে লিখে। এখন লাইবিলিটি দেয়া নেই, শুধু ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে। তো এখন কি করি, এটা আমরা এইভাবে রাখলাম যে ইস্টু, এই 3:1 মানে উপরে দিলাম 3, নিচে দিলাম 1। এবার আর গুণন করলাম, 3 এর সাথে এটা গুণ করলাম কারেন্ট অ্যাসেট, আর কারেন্ট লাইবিলিটি গুণ করলাম একের সাথে কারেন্ট অ্যাসেট, আর 3 এর সাথে কারেন্ট লাইবিলিটি, আর গুণন। তো 3 কারেন্ট লাইবিলিটি সমান একটা কারেন্ট অ্যাসেট, অতএব কারেন্ট অ্যাসেট সমান 3 কারেন্ট লাইবিলিটি, একটা সমীকরণ রাখলাম। এবার নিট ওয়ার্কিং ক্যাপিটাল, এই যে রেশিও দিয়ে আছে কারেন্ট রেশিও, এটা কই ওয়ার্কিং ক্যাপিটাল, এই যে ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র দেখালাম। নিট ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হলো কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। প্রতিস্থাপন পদ্ধতিতে যদি আমরা মান বসাই, তাহলে কারেন্ট লাইবিলিটি, এই যে কারেন্ট অ্যাসেটের মান কত, কারেন্ট অ্যাসেটের মান 3 কারেন্ট লাইবিলিটি, তাই লিখলাম, মানটা প্রতিস্থাপন করলাম। কারেন্ট অ্যাসেট সমান সমান 3 কারেন্ট লাইবিলিটি মাইনাস একটা কারেন্ট লাইবিলিটি। আচ্ছা, 3টের থেকে একটা চলে গেলে 2টা কারেন্ট লাইবিলিটি, 2টা কারেন্ট লাইবিলিটি সমান যদি 6 লাখ হয়, একটা কারেন্ট লাইবিলিটি সমান 3 লাখ হয়। কারেন্ট লাইবিলিটি যদি 3 লাখ হয়, তাহলে কারেন্ট অ্যাসেট কত? কারেন্ট অ্যাসেট সমান 3 কারেন্ট লাইবিলিটি, তো 3 গুণ 3 লাখ, 3 3 9 লাখ, অর্থাৎ কারেন্ট অ্যাসেট 9 লাখ। অ্যান্সার হলো কারেন্ট অ্যাসেট 9 লাখ। ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ, সেম অঙ্ক 8 নম্বরও দেখেন, 2:1। এখানেও ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া, 6 লাখের জায়গায় 60,000 দেওয়া। তাহলে আগের মধ্যে সেম কাজ করতে হবে। আর লাস্টে যে একটা ইনভেন্টরি দেওয়া আছে, এটা দিয়ে আমাদের রেশিও করার সময় লাগবে। তাহলে আমাদের এইটুকুলো দিয়ে আমরা কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি বের করে নিতে পারি। এই তারপরে আমাদের কারেন্ট কুইক এগুলোর জন্য ইনভেন্টরি দরকার হবে, বাস। ওকে, তাহলে আজকে 10 পর্যন্ত সবার বাসার কাজ থাকবে, এই 10 পর্যন্ত করে আসবে। না বুঝলেও খাতায় লিখে নিয়ে আসতে হবে, তারপরে এসে বলতে হবে যে স্যার এটা বুঝেছিলাম না কিন্তু লিখেছি, কারণ খাতায় লেখার সময় ক্লিয়ার হয়ে যায় মাথা, তাই লিখতে হবে সবাইকে। যাক, আলহামদুলিল্লাহ, তাহলে আজকে 10টা পড়া দেওয়া থাকলো। এই 10টা অঙ্কই